স্বাগত। আজকে আমাদের এটিএন বাংলার বরাবরের মতো অনুষ্ঠান ডক্টর স্টেশনে। ডক্টর স্টেশনে আমরা সাধারণত যেসব সাধারণ মানুষের উপকারের আগে এ ধরনের বিভিন্ন মানব শরীরের বিভিন্ন রোগ শোক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের মাঝে একজন গ্যাস্ট্রো লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ উপস্থিত আছেন। এই যে গরম পড়ছে এবং বিভিন্ন কারণে যে আমাদের সচরাচর যেসব রোগ হয়ে থাকে গরমের কারণে বিভিন্ন লিভারে যেসব ডিজিজ হয়ে থাকে, বিশেষত আমরা যেটা বলে থাকি জিআই ট্র্যাক্ট ডাক্তারি ভাষায়, যেটা অন্ত্রের রোগ, এমন গরমে কিংবা খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন অন্ত্রের রোগ হতে পারে এবং সেই সাথে হতে পারে লিভারের বিভিন্ন রোগ, যেগুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকে আমরা সেই সব রোগ সম্পর্কে কিছু জানব। আজকে আমাদের সাধারণ দর্শকদেরকে এই সব রোগ নিয়ে কিছু বলবেন। আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের। তিনি গ্যাস্ট্রো লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বর্তমানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন CSCR চট্টগ্রাম। সেই সাথে সঞ্চালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো, এই যে আপনি তো গ্যাস্ট্রো লিভার এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন, বিভিন্ন ধরনের রোগী আপনারা নিয়মিত পান। আমাদের যে এই যে গরমের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন আমরা বাঙালি হিসেবে আমাদের যে ফুড হ্যাবিটটা আমার যেটা মনে হয় যে এই গরমে আমরা যে স্পাইসি ফুড খাই, বিভিন্ন মশলা জাতীয় খাচ্ছি, ঝাল খাচ্ছি, তো আমাদের এই যে ফুড হ্যাবিট, বাঙালিদের যে ফুড হ্যাবিট, এটা নিয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন আমাদের সাধারণ দর্শকদের জন্য। পরিপাকতন্ত্র শব্দটাই হচ্ছে পরিপাক, হজমের সাথে রিলেটেড। তো হজমটা আমাদের পরিপাকতন্ত্রেরই কাজ, কিন্তু খাবারটা দেওয়া, চুজ করা, এটা মানুষের জন্য যেটা উপযোগী, স্বাস্থ্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম ইত্যাদি সম্পাদনের জন্য, পুষ্টি এবং সুষম পুষ্টি বিধানের জন্য খাবারের সব মূল উপাদানগুলি, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট বা শর্করা, আমিষ, মিনারেলস, পানি এবং স্নেহ জাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ, এই সব কিছুই আমাদের শরীরের সুষ্ঠু পুষ্টি এবং বিকাশের জন্য এবং সুষম স্বাস্থ্য রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন। কাজেই সাধারণ সবার জন্যই সাধারণভাবে সুষম খাবার এবং সব ধরনের খাবারই সুষম পরিমাণে খাওয়া দরকার। এবং এর ভিতরে কিছু কিছু মানুষের ব্যক্তিবিশেষের রোগ আছে, কারো ডায়াবেটিস, কারো আছে স্বাস্থ্য অবিস বা স্থূলকায়, কারো হার্টের রোগ আছে, কারো বাতের রোগ আছে বা কারো কিডনির রোগ আছে। সেই ভেদে বিভিন্ন ধরনের খাদ্যের উপরে বিভিন্ন ধরনের পরামর্শ বা খাদ্য তালিকা মেনে চলতে হয়। কাজেই প্রথম কথা হলো যে সিলেকশন অফ ফুড। তো আমাদের ইন্টেনশন হওয়া উচিত সুষম খাবার, সস্তা, অ্যাভেলেবল, এবং সেই খাবারগুলি যাতে ঠিকমতো প্রস্তুত করে রক্ষণাবেক্ষণ করে আমরা সুষম পরিমাণে খাই, এবং তার মধ্যে এবং সব কিছু পরিমাণ এবং তার সুষম বন্টন বা সরবরাহ নিশ্চিত করে খাওয়া দরকার। সেই হিসেবে এবং ফুড সাধারণত রান্না করে আগের দিনে বাসি খেত। এখন বৈদ্যুতিক যন্ত্রপাতি, ফ্রিজ এবং অন্যান্য সামগ্রীর আধুনিক প্রয়োগের ফলে, প্রাপ্তির ফলে রক্ষণাবেক্ষণ করা যায়। তবে ফুড সংরক্ষণের জন্য ফ্রিজে রাখলে সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা দরকার, এবং অথবা গরম খাবার যেটা 140 ডিগ্রি ফারেনহাইটের উপরে রাখতে হবে। এটা হলো সায়েন্টিফিক। এবং খাবার যাতে কাঁচা এবং সিদ্ধ খাবার মিশে না যায় রান্নার পরে বা প্রস্তুতির পরবর্তীতে, এবং খাবার স্বাদ, বর্ণ, গন্ধ সব ঠিকঠাক আছে কিনা সব, এবং এটা 2 ঘন্টা পর জ্বালানো লাগে, এবং সেই হিসেবে খাবার মানসম্মত থাকা অবস্থায় গ্রহণ করা উচিত। আমি একটু অ্যাড করেছি যে এই গরম পড়ছে, খাবার তো আমাদের দেখা যায় প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, বা এই আপনি যেটা বললেন 2 ঘন্টা পর এটা চেক করতে হবে।
স্যার এখন যেটা সমসাময়িক যেটা খুব বেশি আমাদের হেডেক হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য, দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে লুজ মোশন বা ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের, শিশুদের, বিশেষ করে বয়স্ক মানুষদের যাদের ইমিউনিটিটা কম, রোগের প্রতিরোধ ক্ষমতাটা কম। তো আপনি এই ব্যাপারে আমাদের দর্শকদের যদি কিছু পরামর্শ দিয়ে থাকেন যেটা তাদের উপকারী লাগবে। জি, এই গরমে সাধারণত কিছু কিছু পরিপাকতন্ত্রের রোগ, বিশেষ করে ফুড পয়জনিং, অ্যাকিউট ডায়রিয়া, বমিটিং, এই সমস্ত হয়। তাতে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা খাবার ভালো অবস্থায় খাই, যাতে পচা বাসি খাবার না খাই এবং রক্ষণাবেক্ষণ সঠিক মতো করি, এবং ফুড হাইজিন, ফুড হ্যান্ডলিং, খাবারের যে দ্রব্যগুলি রাখা এবং ঠিকমতো তা হ্যান্ডলিং করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাইজিন স্যানিটেশন মেনটেন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং খাবার নিশ্চিত হয়ে সুস্থ এবং নিরাপদ খাবার গ্রহণ করা উচিত। সাধারণত এই সময়ে বিভিন্ন রকমের খাবারজনিত ডায়রিয়া হয়, ফুড পয়জনিং একটা তার মধ্যে অন্যতম। ফুড পয়জনিং সাধারণত এমন খাবারকে যে সমস্ত পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি এবং কারো কারো জ্বরও হতে পারে, এবং ফলে পানি এবং বিভিন্ন রকমের লবণের ঘাটতি হতে পারে এবং কিডনি ফেলিউর পর্যন্ত হতে পারে, এবং এমনকি হার্টের যাদের রোগ আছে, যাদের রক্ত কম আছে, তাদের হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে পানি শূন্যতা এবং রক্তের ভলিউম কমে যাওয়ার কারণে। কাজেই এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সাধারণত দেখতে হবে যে কমন সোর্স অফ ফুড আছে কিনা। একই পরিবারে খাওয়া হলো খাবার, অনেকেই অসুস্থ হয়ে গেছে একই টাইমে, সেই ধরনের লোক, সেই জন্য দেখতে হবে যে বিভিন্ন লক্ষণ ভেদে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। পানি শূন্যতা কারেকশানের জন্য ওরাল স্যালাইন এবং ডাবের পানি ইত্যাদি খাওয়ানো দরকার, যথাস্থানে রাখা দরকার। বিভিন্ন লক্ষণ দেখা গেলে জ্বর, পানি শূন্যতা ইত্যাদি হলে পানি যাতে সাপ্লিমেন্ট করা যায়, স্যালাইন দেওয়া হোক, মুখে খাওয়া হোক, সব করতে হবে। এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেডিকেল চিকিৎসার আওতায় আনতে হবে কোনো নিকটস্থ চিকিৎসা প্রতিষ্ঠানে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেহেতু খুব গরম পড়েছে। স্যার যেটা বলছেন যে আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষ থাকেন, আমরা যেন খুব যেটা আমরা পানীয় বলি, খাবার পানি তো বটেই, বিশুদ্ধ খাবার পানি, সেই সাথে স্যালাইন,
কিংবা বিভিন্ন ফলের রস বা আমরা যেটা লেবুর শরবত অ্যাটলিস্ট সেটা যদি করা থাকে বা সেটা যদি ব্যবস্থা থাকে নিয়মিত আমরা যেন লিকুইডটা খাই। স্যার আরেকটু অন্য প্রসঙ্গে আসি যে পেপটিক আলসার ডিজিজ বা আমাদের সাধারণ মানুষ যেটাকে আমরা বলি যে গ্যাস্ট্রিক, তো দেখা যায় এই গ্যাস্ট্রিকটা মানে একটু বুকে ব্যথা লাগছে গ্যাস্ট্রিক, একটু খাওয়ার পরে বুকে চাপ লাগছে গ্যাস্ট্রিক, তারা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে একটা দুইটা গ্যাস্ট্রিকের বড়ি খায়, মানে ইরেলেভেন্ট কোনো কোর্স শেষ করা নাই, 2-3টা খেলো ভালো লাগলো আবার খেলো না। আপনি এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন যে এই যে পেপটিক আলসার ডিজিজ আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি বা সাধারণ ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক বলা হয়, সেটা কিভাবে মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে বা মেডিসিন নিলেও সেটা কিভাবে নিতে পারে? জি ধন্যবাদ। আসলে পেটের রোগের অনেক ব্যাপক শ্রেণী বিভাগ রয়ে গেছে, সেই কারণে আমাদের বিভিন্ন বয়সের মানুষ ধর্ম বর্ণ বয়স ভেদে সবাই কোনো না কোনো সময় সাফার করে পেটের অসুখ। সে ব্যথা হতে পারে, বুক জ্বালা হতে পারে, পেট জ্বালা হতে পারে এবং বমি হতে পারে, বিভিন্ন রকমের অস্বস্তি, গ্যাস, ঢেকুর, বাতাস ইত্যাদি। তো এইসবই একটা লক্ষণ মাত্র। এর এই রোগের ডায়াগনোসিস করতে গেলে কিছু কিছু রোগ আছে, যেমন পেপটিক আলসার, পরিপাকতন্ত্রের পাকস্থলী এবং ক্ষুদ্রন্ত্রের উপরের অংশে সাধারণত আলসার বা ঘা হয় এবং তখন বুক জ্বালা এবং বিভিন্ন রকমের রক্তক্ষরণও হতে পারে এবং জ্বালা পড়ে। আর আরেকটা আছে যে অ্যাসিড, পরিপাকতন্ত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা যদি স্টমাক থেকে উপরের দিকে খাদ্যনালীর দিকে এসে যায়, সেই খাদ্যনালী আর পাকস্থলীর জাংশনটা যেভাবে থাকার কথা, কম্পিটেন্ট থাকার কথা, তার ফেলিউরের হতে পারে, অথবা আমরা বেশি পরিমাণে খেলে পেটের চাপ বৃদ্ধি পেলে ওভার ইটিং যদি হয় তখনও এটা অ্যাসিড আসতে পারে, অথবা খাওয়ার সাথে সাথে যদি ভুঁড়ি ভোজন করে কেউ যদি শুয়ে পড়ে, সেই জন্য এটার অ্যাসিডের প্রাদুর্ভাব হতে পারে। প্রথমে সিমটম যদি প্রাথমিকভাবে কারো হয়, অ্যান্টাসিড এগুলো জাতীয় খেতে পারেন, আর যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং পেটের যে কোনো সমস্যাই গ্যাস্ট্রিক বা আলসার না। এখানে স্যার একটু প্রশ্ন করি যে আপনি বললেন যে অ্যান্টাসিড খাওয়া, তো আমাদের দর্শকদের হাতে করে থাকতে পারে এটা, যেহেতু ওনারা করতে পারছেন না, আমি করছি, যে ওনারা কি ডাক্তার না দেখে অ্যান্টাসিডটা খেতে পারবেন বা এটাকে সেফ কিনা? এটা ঘরে বসে হয়তো সেলফ মেডিকেশান, ওভার দি কাউন্টার মেডিসিন হিসেবে পাওয়া যায় এবং সেটা খেতে পারে। তবে আলটিমেটলি যদি দীর্ঘস্থায়ী হয়, প্রবলেম হয়, তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ নির্ণয় করে ওষুধ কতদিন কি খাবেন সেটা ঠিক করা উচিত। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম যে পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ, আমাদের আজকের আরেকটা বিষয় ছিল লিভার। পরিপাকতন্ত্রের আরও অনেকগুলো রোগ রয়েছে, তারপর আমরা সামান্য একটু লিভার নিয়ে আলোচনা করে তারপর সেদিকে যাই। লিভার মানে যেটা কলিজা, লিভার সাধারণ মানুষের লিভার হিসেবেই বোঝেন। তো লিভারে কোন কোন ডিজিজ বা কোন কোন রোগগুলো সাধারণত আপনারা যে প্রাইভেট প্র্যাকটিস বা এমনি সারা জীবন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কোন রোগগুলো আমাদের দেশে বেশি পাওয়া যাচ্ছে? জি ধন্যবাদ। আসলে লিভারের রোগ মানুষের জীবনে কোনো না কোনো সময় প্রায় সময় ইম্পর্টেন্ট হয়ে থাকে, যেগুলি বা মানুষের এবং সমাজে ব্যাপক মহামারী রূপে ছড়ায় যায় এবং দীর্ঘস্থায়ী সংক্রমণ রূপেও থাকে। তার মধ্যে আছে জন্ডিস। বিভিন্ন লক্ষণ, লিভারের রোগের লক্ষণগুলি হলো অরুচি, বমি, চোখের পাতা এবং চোখের কাভারিং এবং জিহ্বা এবং প্রস্রাব হলুদ হয়ে যায়, বিলিরুবিন নামক একটি কেমিক্যাল রক্তের অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় এবং অরুচি হয়, পেটে ব্যথাও হতে পারে, এটার নাম হলো জন্ডিস। বিভিন্ন রোগের লক্ষণ লিভারের রোগের লক্ষণ হিসেবে আসে এবং অনেক রোগ লিভারের আছে যে যখন জন্ডিস বা কোনো লক্ষণই হয় না কিন্তু সংক্রমণ হয়ে যায় ভিতরে ভিতরে, যেমন ভাইরাস জনিত কারণে, হেপাটাইটিস ভাইরাস এ, বি, সি, ডি, ই এগুলি। এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি ক্রনিক ভাইরাসে রূপান্তরিত কন্টিনিউ করতে পারে কারো জন্ডিস না হয়েই, আর কারো করে জন্ডিস হয় রোগ
থেকে মুক্ত হয়ে যায়, অথবা রোগীর জীবনহানিও হতে পারে ব্যতিক্রমী ক্ষেত্রে। এখানে একটু প্রশ্ন করি যে হেপাটাইটিস বা যেটা বলছেন যে ভাইরাস জনিত লিভারে যেটা প্রদাহ বাংলা যেটা বলা যায়, সেই ধরনের রোগী আপনারা কেমন পান, যে হেপাটাইটিস বি বা সি ভাইরাসের? এটা অত্যন্ত বেশি পাওয়া যাচ্ছে। হেপাটাইটিস বি সাধারণত রক্তের ফ্লুইডের মাধ্যমে, ব্লাড এবং বিভিন্ন রকমের স্বামী স্ত্রী সম্পর্ক এবং প্লাজমা ইত্যাদি মাধ্যমে কিছু কিছু রোগ সংক্রমিত হয়, তার মধ্যে বি এবং সি এই দুইটাই, এবং এগুলি দীর্ঘস্থায়ী লিভারের রোগ, ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস, এমনকি লিভারের ক্যান্সারও রূপান্তরিত হতে পারে। যে এখন আমরাও মানে একটা প্র্যাকটিস করি অন্য সাবজেক্টে, যদিও দেখা যায় যে বিভিন্ন সময় ইনসিডেন্টালি আলট্রাসোনোগ্রাফি করছে, বিভিন্ন পেটের মধ্যে আলট্রাসোনোগ্রাফিতে অনেক, বিশেষত মহিলাদেরকে আমি যেটা দেখি যে ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারটা আমার মনে হয় আগে হয়তো বা আমরা যখন ডাক্তারি পড়েছি অতটা দেখা হতো না বা অতটা আসতো না, কিন্তু এই যে ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3 এভাবে লিখে দেওয়া হয়, এবং আমি যতদূর জানি যে ফ্যাটি লিভারের কনসিকুয়েন্সটা খুব বেশি ভালো না। আপনি যদি স্যার এই ব্যাপারে একটু বলেন। জি, ধন্যবাদ। ফ্যাটি লিভার হচ্ছে লিভারের ট্রাইগ্লিসারাইড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিড অতিরিক্ত মাত্রায় জমে যায়। লিভার একটি কমপ্লেক্স, একটা জটিল রাসায়নিক কারখানা, যেখানে শরীরের সমস্ত পরিপাক এবং কেমিক্যাল তৈরি হয়, প্রয়োজনীয় কেমিক্যাল তৈরি হয়, এবং ক্ষতিকর প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কেমিক্যালগুলো বর্জ্য পদার্থ হিসেবে এটাকে নিষ্ক্রিয় করে প্রস্রাব এবং পায়খানা ঘামের সাথে এবং শ্বাসের সাথে শরীর থেকে নিঃসৃত হয়। এবং লিভারের এই কারণে স্বাভাবিক কর্মকাণ্ড কোথাও যদি এই সামঞ্জস্য না থাকে, ইমব্যালেন্স হয়, যে ফ্যাট লিভারে বেশি তৈরি হচ্ছে, ট্রাইগ্লিসারাইড, অথবা লিভারে যে ট্রাইগ্লিসারাইডটা লিভার থেকে বের হওয়ার কথা শরীরের বিভিন্ন কাজে, সেটা যদি ডিফেক্ট থাকে, অথবা এনজাইম বা বিশেষ করে যে সমস্ত অক্সিডেশন লিভার সেলের ভিতরে হয়, এগুলো যদি কমে যায়, এবং অন্যান্য কতগুলি খাবারের অভ্যাসের ফলে, যেমন খাবারের মধ্যে কার্বোহাইড্রেটটা বেশি খেলে, বিশেষ করে রাতের বেলা বেশি করে ভাত এবং শর্করা জাতীয় খাবার খেয়ে যদি শুয়ে যায়, কার্বোহাইড্রেটটা সাধারণত শরীরে একটা জ্বালানি বা ফুয়েল হিসেবে কাজ করে। কাজেই ওই রেস্টের অবস্থায়, বিশ্রামরত অবস্থায় এই জ্বালানির কোনো প্রয়োজন হয় না। কাজেই তখন লিভারে গিয়ে এটা জমা হতে থাকে শরীরের বিভিন্ন অংশে, অবিসিটি বা ফ্যাট অ্যাকুমুলেশন হয়, এবং লিভারে থাকলে ফ্যাটি লিভার হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ফ্যাট জমে লিভারে প্রদাহ হয়, হেপাটাইটিস হয়ে লিভার ফাংশন, সিরোসিসের দিকেও নজর এটা অগ্রসর হতে পারে। অনেক ধন্যবাদ। তাহলে যে স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে লিভারে ফ্যাট, যেটা আমরা ইউজুয়ালি বাঙালি হিসেবে যে জিনিসটা বেশি খাই, কার্বোহাইড্রেট, ভাত যেটা খাওয়া হয়, সাধারণ জনগণ দেখা যায় রাত্রির বেলায় লেট নাইটে ভাতটা খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন। তো সেই কার্বোহাইড্রেট শরীরে ইউজ করার সময়টা রাতের বেলায় পাওয়া যাচ্ছে না। স্যার যেটা বলতে চাচ্ছেন যে এই কার্বোহাইড্রেটটাই জমা হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লিভারের গায়ে ফ্যাট হিসেবে বা স্নেহ পদার্থ হিসেবে। এই ফ্যাটটা কিন্তু লিভারের উপর একটা চাপ সৃষ্টি করে, লিভারের যে কর্মক্ষমতা তার উপর একটি চাপ সৃষ্টি করে, লিভারের যে কোষ থাকে তার উপরে চাপ সৃষ্টি করে এবং প্রদাহ করে, যেটা আলটিমেটলি লিভার সিরোসিস এবং ইভেন লিভার ক্যান্সারের দিকে যেতে পারে এবং খুবই ভয়াবহ। এই জিনিসটা থেকে সতর্ক থাকতে হবে। আমি যেটা বলবো যে স্যার হয়তো ইনডাইরেক্টলি বলেছেন, যেটা আমাদের লেট নাইটে কার্বোহাইড্রেট না খেয়ে আমাদের রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলাটা ভালো, যেটা বাঙালিদের বদ অভ্যাস একটা, যে দেরি করে খাওয়া। স্যার আমরা একটু জিআই ট্র্যাক্ট বা অন্ত্রের মধ্যেই আসি। অন্ত্রে বিভিন্ন রোগ দেখা যায় যে আইবিএস যেটা বলি, ইরিটেবল বাউল সিনড্রোম, যে দেখা যাচ্ছে অনেক মানুষ আছেন এবং ওনাদের ডায়াগনোসিস এটা সম্পর্কে যদি একটু বলেন, যে দেখা যাচ্ছে তাদের অ্যাবডোমিনাল ক্র্যাম্প, কিছু খাচ্ছেন, অনেকে কমপ্লেন করেন যে আমি দুধ খেতে পারি না, খেলে আমার পেট মুচড়ে টয়লেটে যেতে হচ্ছে, বা শাকসবজি খেতে পাচ্ছি না, বা চা খেতে পাচ্ছি না, কফি খেতে পারছি না। তা আপনি যদি এই ডিজিজটা সম্পর্কে বলেন, এই ধরনের অনেকেই আসেন, বিশেষত আমি দেখি যে আমরা যেহেতু মহিলা পেশেন্ট বেশি পাই, তাদের অনেকেরই এই ধরনের কমপ্লেন থাকে।
ধন্যবাদ। আসলে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম বা মেডিকেল সায়েন্সের ভাষায় আরও বলা হয় যে ফাংশনাল বাউল ডিজিজ। ফাংশনাল বাউল ডিজিজ কেন এখানে পরিপাকতন্ত্রের কোনো গঠনগত পরিবর্তন হয় না, কোনো পরীক্ষা করার ফলে এক্স রে, ব্লাড বা অন্য কিছু টেস্ট করেও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। পরিপাকতন্ত্রের কর্মকাণ্ড কর্মপ্রক্রিয়াটাই একটু আনইউজুয়াল হয়ে যায়। তবে এখানে আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে যে পরিপাকতন্ত্রের এই যে ফাংশনাল রোগ আইবিএস, এইটা জীবনের কোনো ক্ষতি করে না, তবে কষ্ট হয় মানুষের, কর্মঘণ্টা, মানসিক স্বাস্থ্য, সুখ, শান্তি এটা বিনষ্ট করতে পারে। কিন্তু এর আড়ালে কিছু কিছু রোগ থাকে যেগুলো অ্যালার্ম সিমটম হিসেবে দেখা যায়, যেমন কারো যদি ওজন কমে যায়, রুচি কমে যায়, জ্বর আসে এবং তীব্র ব্যথা হয়, তখন বা রক্তক্ষরণ হয় কোথাও থেকে, এই সমস্ত কন্ডিশন বা লক্ষণকে আমরা আইবিএস না ভেবে। রক্তক্ষরণ বলতে আমরা যেটা বলবো পায়খানার রাস্তা দিয়ে পায়ুপথে রক্ততে যদি রক্ত যায় তাহলে এটা এবং তদন্ত করার জন্য, চিকিৎসার ব্যবস্থাপনার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আরও অনেক কিছু জানার আছে আপনারা আরেকটা যেটা ডিল করে থাকেন যে কোলনের ক্যান্সার বা বৃহদন্ত্রের ক্যান্সার। তো সেই বৃহদন্ত্রের ক্যান্সারকে আপনারা আগের থেকে বেশি পাচ্ছেন বলে মনে হচ্ছে, বা নাকি আগেও ছিল পেশেন্ট হয়তো বা সতর্ক থাকতো না, এখন পেশেন্টরা অনেক বেশি সতর্ক এবং আর্লি স্টেজে আসছেন, এরকম কিছু নাকি মনে হয়েছে? আসলে কোলন ক্যান্সার এক সময় বলা হতো যে এটা পোটেনশিয়ালি কিউরেবল, এবং কিন্তু বাংলাদেশের মতো এই আর্থসামাজিক কন্ডিশনে, যেখানে প্রচুর পরিমাণে খাদ্যাভ্যাসজনিত কারণে শাকসবজি খাওয়া হয় এবং স্টুলের পরিমাণ ভালোই হয়, ঠিক হয়, সেই ক্ষেত্রে আমাদের দেশে আগের দিনে সাধারণত ক্যান্সার কম হতো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে মাংস বেশি খাওয়া হয়, কার্বোহাইড্রেট কম খাওয়া হয়, ওরা সুষম খাবার খায়, তবে বাল্ক ফর্মিং যে ডায়েট, যে ফাইবার্স অ্যান্ড ভেজিটেবলস, এটা ওরা কম খায় এবং তাদের ক্যান্সারের হার বেশি ছিল। বর্তমানে আমাদের আর্থসামাজিক পরিবর্তন এবং বিভিন্ন ধরনের ফুড হ্যাবিটের কারণে অতিমাত্রায় আজকালকার নতুন জেনারেশান বংশধররা ফাস্ট ফুডের দিকে ধাবিত হচ্ছে, যেসব প্রক্রিয়াজাত খাবার বিরত হচ্ছে, এবং বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যেরও কারণ হতে পারে, এনভায়রনমেন্টাল এবং ফুড রিলেটেড বিভিন্ন কারণ ও ফ্যাক্টর হতে পারে, যে আমরা তো অনেক আর্টিফিশিয়াল প্রিজার্ভ ফুড খাচ্ছি, কাজে অনেক কিছু হয়তো এখনও অজানা রয়ে গেছে। তো এখন বেশি মাত্রায় কোলন ক্যান্সার পাওয়া যাচ্ছে, যেই জন্য এখন আমাদের উপদেশ হিসেবে বলা যায় যে শাকসবজি বেশি করে নিয়মিত খাওয়া এবং সুষম খাবার গ্রহণ করা, এবং কোনো লক্ষণ দেখা গেলে ওজন কমা, রক্তক্ষরণ হওয়া এবং অরুচি, বিভিন্ন লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের পরামর্শে যাওয়া। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates.
Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. অনেক ধন্যবাদ স্যার। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা স্যার বললেন যে আগের তুলনায় এখন কোলনের ক্যান্সার বা বৃহদান্ত্রের ক্যান্সার আমাদের দেশে বেড়ে যাচ্ছে, আগে যেটা কম ছিল। এর একটা কারণ ওনারা শনাক্ত করলেন যে শাকসবজি বা ফাইবার জাতীয় খাবার কম খাওয়া। আগে দেখা যেত যে এত আরবানাইজেশন হয়নি বা আমাদের যে সেডেন্টারি ওয়ার্ক বা আমাদের লাইফস্টাইল যে এখন দেখা যায় যে মানে আমরা বসে বসেই কাজটা বেশি করি, প্রক্রিয়াজাত খাবার বেশি করে খাচ্ছি। আগে যে খুব সবজি ফ্রেশ শাকসবজি খাওয়া হতো সেই অভ্যাসটা আমাদের চলে গেছে, সেটা একটা কারণ হতে পারে। একদম শেষের দিকে আমরা লিভার সম্পর্কে আরেকটা লাস্ট প্রশ্ন, একেবারে শেষের দিকে আমাদের অনুষ্ঠান। লিভারের ক্যান্সার নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন যে লিভার ক্যান্সার বা কোনো স্ক্রিনিং আছে কিনা, যে কারা এই মানে সতর্ক থাকবে যে আমার ক্যান্সারটা হতে পারে, তারা? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। লিভারের ক্যান্সার সাধারণত দুই রকম হয়, একটা হলো প্রাইমারি যেটা লিভারেই উৎপত্তি, আর এটা হলো সেকেন্ডারি। লিভার অন্য কোনো অর্গানের ক্যান্সার রক্ত অথবা অন্য কোনোভাবে পরিবাহিত হয়ে লিভারে আসে, এটা হলো লিভারে আসে এবং এটা সেকেন্ডারি ক্যান্সার, যা মেটাস্টেসিস বলা হয়। তো এই দুই ধরনের। তো আমরা এখন বিশেষ করে গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে প্রাইমারি লিভার ক্যান্সার, যেটা বলে হেপাটোসেলুলার কার্সিনোমা বলা হয়। এটা কারণ সবসময় অজানা, সব জানা নাই মানুষের মেডিকেল হিস্ট্রিতে। তবে কিছু কিছু কারণকে খুবই কনসিডার করা হয় যে এটার কারণ হতে পারে। যেমন ইনফেকশানের ভিতর রয়ে গেছে আপনার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এই ভাইরাসগুলি শরীরে ঢুকলে কোনো লক্ষণ হয় না, যাদের জন্ডিস হয় না, কিন্তু ভিতরে ভিতরে ওভার দি ইয়ার্স যুগ যুগ ধরে দশকের পর দশক লিভার সেল নষ্ট করতে করতে আস্তে আস্তে সিরোসিস এবং লিভারের মধ্যে এক ধরনের ক্যান্সারের সেল উদ্ভব হয় এবং লিভার ক্যান্সার হয়। এবং আরও কিছু কিছু কারণ আছে, যেমন অ্যালকোহল, বিশেষ করে আমাদের দেশে এখন হয়তো কিছুটা বেড়ে যেতে পারে অ্যালকোহল জাতীয় দ্রব্য গ্রহণ। আর হচ্ছে বর্তমানে যে ফ্যাটি লিভারেও দেখা যাচ্ছে যে এটা ক্যান্সারে প্রোগ্রেস করতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা। তো প্রিভেন্টিভ হিসেবে আমাদেরকে ফুড হ্যাবিটটা ঠিকমতো রাখতে হবে, অ্যালকোহল মাদক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা লাগবে এবং ফ্যাটি লিভার অ্যাভয়েড করার জন্য সুষম খাবার খাইতে হবে, শাকসবজি সহ। এবং হেপাটাইটিস বি বিশেষ করে প্রতিরোধযোগ্য। আজকাল আমাদের দেশে ইপিআই কর্মসূচিতে সরকার টিকা প্রদান করা হচ্ছে এবং যারা বয়স্ক আছে তাদেরকে, এবং বিশেষ করে যাদের জন্ডিস আছে, ফ্যামিলিতে কারো লিভারের রোগ আছে, ক্যান্সার আছে, তাদের ফ্যামিলিতে সব সদস্যদের হেপাটাইটিস এইচবিএসএজি টেস্ট করে তাদের অবস্থা জেনে পজিটিভ হলে তাদের চিকিৎসার আওতায় যেতে হবে, যাতে ক্যান্সার প্রতিরোধ করা যায়। অথবা যাদের পজিটিভ না, তাদেরকে টিকা নিয়ে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং হেপাটাইটিস সিটা আসলে সেটা প্রতিরোধ করা ভ্যাকসিন দেওয়া হয় না, এখনও আবিষ্কার হয়নি। হেপাটাইটিস সির জন্য আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যামিলিতে থাকলে বা রক্ত গ্রহণ বা বিভিন্ন রকমের সঙ্গী নির্বাচন, স্ক্রিনিং করতে হবে টেস্ট করে। আমাদের অঞ্চলে বিশেষ করে আমরা চট্টগ্রামের যারা চিকিৎসক, তাদের কাছে বিশেষ করে বর্তমানে বার্মা থেকে আগত লোকজনের অতিমাত্রায় হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ পাওয়া যাচ্ছে এবং প্রায় দেখা যাচ্ছে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং অতি জীবন সংকটাপন্ন অবস্থায় আমাদের কাছে আসে। হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসাও দিচ্ছি, ওষুধও আছে, কিন্তু একেবারেই ব্যয়বহুল এবং আলটিমেটলি পরিণতি খুব ভয়াবহ হয়। কাজে এটা বিভিন্ন রকমের প্রতিরোধমূলক ব্যবস্থা, ভ্যাকসিন ছাড়া অন্য যা আছে সেগুলি গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানলাম লিভার ক্যান্সার নিয়ে।
আপনারা শুনলেন যাদের ফ্যামিলিতে লিভার ক্যান্সার আছে বা এই ধরনের হেপাটাইটিস রোগী আছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে, বিশেষ করে পার্টনারকে এবং পরবর্তী বংশধরকে স্ক্রিনিং করতে হবে। সেটা ছাড়াও ফ্যাটি লিভার থেকে হতে পারে। ফ্যাটি লিভারের যেসব প্রতিরোধমূলক ব্যবস্থার কথা স্যার বললেন, শাকসবজি খাওয়া এবং রাতের যে খাবারটা আমরা লেট নাইটে খেয়ে শুয়ে পড়ি সেটা অ্যাভয়েড করতে হবে, যেগুলো লিভার ক্যান্সারের জন্য দায়ী। আর সবচেয়ে বেশি যেটা হেপাটাইটিস বি, যেটা আমরা রক্তের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যায়, তাহলে রক্ত নিতে বা বিভিন্ন সঙ্গী নির্বাচনে বিভিন্ন সময়, এবং আরেকটা সত্য কথা যেটা, যে আমাদের সমাজ যেমন অগ্রগামী হয়েছে, শিক্ষা যেমন অগ্রগামী হয়েছে, সেই সাথে মাদকদ্রব্য, অ্যালকোহল এগুলোর মাত্রা অনেকখানি বেড়ে গেছে, এগুলোও কিন্তু লিভারের ক্যান্সারের জন্য দায়ী। সেই সাথে স্যার আরেকটা যেটা বললেন যে মিয়ানমার থেকে আগত আমাদের যেই সব শরণার্থীরা আছেন তাদের মধ্যে কিন্তু অতিমাত্রায় হেপাটাইটিস সি ভাইরাস আমরাও পেয়ে থাকি। তো সেই ব্যাপারে অনেক সময় দেখা যায় যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন মাদকদ্রব্যের সাথে বিভিন্ন সঙ্গী নির্বাচন, এইসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ জীবন সংঘাতী রোগ হওয়ার আগের মুহূর্তে সতর্ক যদি থাকা যায় তাহলে এই ধরনের প্রাণঘাতী রোগ থেকে আমরা রক্ষা পেতে পারবো। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ এটিএন বাংলার ডক্টর স্টেশনের সাথে